নমস্কার, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কবিতা আমার স্বপ্নতে। আমি বিগত দিনে একটি উপন্যাস পড়া শুরু করেছি, যেটি দেবাশিস দত্তের লেখা, নাম লকডাউন। সেই উপন্যাসটির প্রথম পর্ব আপনাদের আগের দিন শুনিয়েছি, যে পর্বে আমরা দেখেছি গল্পের যিনি নায়ক বা কথক, তিনি কাশ্মীর উপত্যকায় ভীষণ নিজেকে স্বচ্ছন্দ মনে করেন এবং অনেকবার তিনি কাশ্মীর গেছেন। তিনি বারে বারে কাশ্মীরে যান। বর্তমানে একটি বিশেষ আকর্ষণে তার স্ত্রীর এই কাশ্মীরেই মৃত্যু হয়েছিল এক বিশেষ ধরনের ব্রেন টিউমারে। তাই স্ত্রীর স্মৃতিকে মনে করে তিনি মাঝে মাঝেই কাশ্মীরে যান। কিন্তু এবারের অভিজ্ঞতা তার একটু ছিল অন্যরকম, কারণ দ্রাস উপত্যকায় শুধুমাত্র ছবি তোলার এবং প্রকৃতি দেখার তাগিদে যাওয়ার পর তার কিছু অন্যরকম অভিজ্ঞতা হতে শুরু করেছিল। তার সাথে পরিচয় হয়েছিল একটি দ্রাস উপত্যকার স্থানীয় বাসিন্দার, একটি কম বয়সী ছেলের। আমরা সেই ছেলেটির নাম এখনো পর্যন্ত জানতে পারিনি আগের পর্ব থেকে, এবং এই যে পর্বটি, দ্বিতীয় পর্বটি আমি পড়তে চলেছি, এই দ্বিতীয় পর্বে রহস্য ক্রমশ একটু একটু করে বাড়তে আরম্ভ করবে। কে এই ছেলেটি? কি তার পরিচয়? কেন এই ছেলেটিকে ঘিরে একটি রহস্য ঘনীভূত হতে চলেছে? তাহলে শুনতে থাকুন। শুরু করে দিচ্ছি লকডাউন উপন্যাসের দ্বিতীয় পর্ব। ছেলেটি প্রতিটি ছবির নিবিড় পর্যবেক্ষণ করে চলেছে। চায়ের গ্লাসে চুমুক দিতে দিতে আমার মনে হচ্ছিল, কাশ্মীর ঘাটির অধিকাংশ মানুষই আমাদের মতো মূল ভূখণ্ডের লোকজনকে সন্দেহের চোখে দেখে। অনেকদিন ধরে এদের সাথে যোগাযোগের দৌলতে এটা উপলব্ধি করেছি। আমি ব্যক্তিটি স্থানীয় পরিচিতি মহলে এই হিসেবের বাইরে হলেও আমাদের সমষ্টি সম্পর্কে কাশ্মীরি আওয়ামের ধারণা বড়ই শীতল। পর্যটন ব্যবসার স্বার্থে সেটা প্রকাশ্যে আনে না, এই যা। এই ছেলেটিও তার ব্যতিক্রম হবে না, তা বলাই বাহুল্য। তবে এই মুহূর্তে ছেলেটি সম্পর্কে এর বাইরে আর আমার কিছুই মাথায় আসেনি। অন্ধকারে আস্তাবলের মাচানে শুয়ে বিগত 12 ঘন্টার ঘটনাগুলোকে এক সুতোয় গাঁথতে গাঁথতে ঘুম এসে গিয়েছিল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বাইরে বাতাসের জোর বেড়েছে। শোঁ শোঁ শব্দে ছুটে চলা হিমেল বাতাস তুষার ঢাকা পাইন ফারের পাতায় আঘাত করে একটা অদ্ভুত শিরশিরে ধ্বনি তুলছে। মাঝে মাঝে আলগা বরফ ঝরে ঝরে পড়ার ঝুপঝুপ শব্দ। আমার কপাল ভালো, দুদিক খোলা থাকলেও এই আস্তাবলের ভিতর তার ঝাপটা লাগছে না। তার ওপর কনিয়াকে দ্রব্যগুণ আর -50 ডিগ্রি সেন্টিগ্রেড সামলাতে সক্ষম। সুইস মাউন্টেনিয়ার স্লিপিং ব্যাগের সুরক্ষা তো রয়েছেই, একটা অস্বাভাবিক শব্দ কানে এলো। কারো মুখ চেপে ধরলে যেমন গোঙানি শব্দ হয়, তেমন একটা ক্ষীণ শব্দ, আর থেকে থেকে ঝটপটানির আওয়াজ। কিছু আন্দাজ করতে পারছি না, চূড়ান্ত প্রতিকূল পরিবেশে একাকিত্বের প্রভাব, নাকি মগজে অক্সিজেনের ঘাটতি। সব মিলিয়ে হ্যালুসিনেশন হচ্ছে না তো? তবে হবে হয়তো। এখানে ইলেকট্রিসিটি নেই। একটা সোলার লণ্ঠন দিয়ে রাতে কয়েক ঘন্টা আলো জ্বলে, বাকি কাজ হয় কেরোসিনের কুপি চালিয়ে। পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ আর ক্যামেরার ব্যাটারি চার্জ করতে সোলার চার্জারটা দারুণ কাজ করছে। নেটওয়ার্ক নেই। রাত নামতেই ফোনটা এখন টর্চ। সকাল হলেই ক্যামেরা ঘাড়ে এদিক ওদিক বেরিয়ে পড়ি। দুপুরে খাবার আগে আর সন্ধ্যায় সূর্য ডোবার আগে গৃহপালিত পশুর মতো ডেরায় ফিরি, অনেকটা এই খোঁয়াড়ের ভেড়া আর ছাগলের মতো।
সকাল হলেই দুটো লোক এসে গরাদের পাল্লা খুলে ওদের চড়াতে নিয়ে যায় আর বিকেলে গুনে গুনে খোঁয়াড়ে ভরে দিয়ে চলে যায়। রোজ এক রুটিন। এমন একটা জীবন কাটাতে পারবো ভাবিনি কখনো। ৯৯ জন এটাকে দুঃস্বপ্ন ভাবলেও আমার কাছে এটা স্বপ্নের মতো। শহুরে সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে বন্য একাকিত্বে বিলীন হবার স্ফূর্তি, প্রকৃতির ব্যাপ্তির মাঝে সুপ্তিকে খুঁজে পেতে অন্তহীন পথ চলা। তবে চোখের বালি একটা ছিল, আমি বেশ বুঝতে পারছিলাম। ইয়াসিন মানে আমার আশ্রয়দাতা ছেলেটি দূর থেকে আমার গতিবিধির ওপর সমানে নজর রাখে। এখান থেকে কিছুটা দূরে নির্জন পাহাড়ের বিভিন্ন দিকে গিয়েও দেখেছি কয়েকটা স্ন্যাপ নেওয়ার অল্প কিছু সময়ের মধ্যেই সে যেন বরফ ফুঁড়ে বেরিয়ে এসে পিছনে দাঁড়ায়। সময় অসময় আমার অনুমতির তোয়াক্কা না করে ক্যামেরাটা টেনে নেয়, নতুন ছবিগুলো পরখ করে। রাতে আমি মাচায় ওঠার পরই গরাদের গেটের বাইরে একটা খিল লাগিয়ে দিয়ে যায়। এটা হয়তো বন্যজন্তুর হাত থেকে ছাগল ভেড়াগুলোকে বাঁচানোর জন্য, কিন্তু কথা নেই, বার্তা নেই, বাইরে থেকে দরজা আটকে দিয়ে যাওয়াটা আমার ভারী অভব্যতা বলে মনে হয়। বিরক্ত হয়েও বিরক্তি প্রকাশের উপায় নেই। এই অরণ্যবাস থেকে বিতাড়িত হলেই কোনো সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে বিরক্তিকর বন্দি দশা কাটাতে হবে, সেটা ভেবেই সব মেনে নিয়েছি। আসমানি নীলে ডানা মেলে ওড়া এক গোল্ডেন প্লোভারের পক্ষে ছোট্ট তারজালির খাঁচায় কাটানো যে কতটা দুঃসহ তা আমি জানি। ইয়াসিন আমার সম্পর্কে কি কতদূর জেনেছে বা বুঝেছে জানি না, তবে এই কদিনে আশ্রয়দাতা পরিবারটি সম্পর্কে আমার নিজের কিছু জ্ঞান লাভ হয়েছে। সেখানেও অবশ্য বেশ কিছু সংশয় আছে। এই বাড়ির সবচেয়ে বুজুর্গ মানুষটি হলেন হিদায়াত খাঁ। চেহারায় পাঠান, কিন্তু ফুসফুসের রোগে একেবারে কুঁকড়ে গেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে আসার পর থেকে বিগত ২ সপ্তাহ তার অবস্থার ক্রম অবনতি ঘটছে। প্রথম দিকে দিনের বেলা বাইরে এসে ওকে রোদে বসানো হতো, এখন ঘরেই বন্দি। ইয়াসিন পাখি পড়ার মতো করে বুঝিয়ে রেখেছিল আমি যেন কোনো স্থানীয় মানুষের কাছে আত্মপ্রকাশ না করি। এমনিতেই এই জায়গাটা সম্পূর্ণ জনমানব শূন্য। এমনিতেই ওই ২-১ জন ছাগল ভেড়া ছাড়া আর কারোর সাথে তেমন দেখা হতো না। এই লোকজনগুলো কেমন যেন প্রতিক্রিয়াহীন ইতর জীবের মতো ছিল। খোঁয়াড়ে থাকা পশুর সহবাসী এই আনজান শহুরে মানুষটি সম্পর্কে তাদের বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তবে সমস্যা ছিল এই বাড়ির অন্য কিছু অতিথিদের নিয়ে। ১-৮ জন স্থানীয় মানুষ ২-৪ কিলোমিটার হেঁটে অসুস্থ হিদায়াত সাহেবের সাথে দেখা করতে আসত। আড়াল থেকে দেখে যা বুঝেছি ওদের মধ্যে লকডাউনের অনুশাসন মানার কোনো দায় ছিল না। ওরা সকলেই মেষপালক। সিনা ডায়ালেক্টে তাদের মধ্যে কথা হতো, কিছু টাকা পয়সার আদান প্রদান হতো। এরা সম্ভবত হপ্তা নিতে আসতো। স্থানীয় ভাষায় কথা বলতে সক্ষম এক পরদেশি আজনবীকে নিয়ে তাদের আগ্রহ বাড়ুক, এটা আমি নিজেও চাইনি। এখানে চূড়ান্ত মুক্তির মাঝে আমার যে কোয়ারেন্টাইন চলছে সেটা পৃথিবীর অন্য কোনো সেন্টারে সম্ভব হতো না। সেই সুযোগ হারালে চলবে না। সুতরাং তেমন পরিস্থিতি এলে আমি নিজেই সচেতনভাবে আত্মগোপন করতাম। পাশের ঢালে কনিফারের জঙ্গলে লুকিয়ে পড়ার চমৎকার বন্দোবস্ত ছিল।
কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করলাম খান সাহেবের কাশি ও স্প্যাজম বেড়েছে। নিজের পেশাগত পরিচয় দিলেও আমাকে তার কাছে ঘেঁষতে দেয়া হয়নি। আসলে ওরা দুজনেই আমাকে ওদের ঘরে ঢুকতে দিতে চায় না। এ ব্যাপারে ইয়াসিনের তীব্র আপত্তি। এই কদিন ও আমার মধ্যে সন্দেহ করার মতো কিছু পায়নি বলেই আমার বিশ্বাস। তবুও কেন জানি না অচ্ছুত করে রেখেছে। আমার পূর্ব পরিচিত কয়েকশো কাশ্মীরি কারুর মধ্যেই এমন আচরণ দেখিনি। যে মহিলাটি এতদিন ধরে বাইরের চাতালে চওড়া কাঠের গুঁড়ির ওপর খাবার থালাটা বাঁ হাত দিয়ে ঠক করে নামিয়ে রেখে দ্রুত আড়ালে চলে যায়, তার নাম, বয়স, অবয়ব কিছুই জানা বা দেখা হয়নি। বাইরে এলেই হিজাবের প্রান্তটা চোখের নিচ থেকে চিবুক পর্যন্ত আড়াআড়িভাবে ঢেকে নেয়। মাথা থেকে ভ্রু পর্যন্ত তো এমনিতেই ঢাকা। ওই দু আঙুল ফাঁক দিয়ে তার চোখের ভাষা পড়া তো দূরের কথা, সেদিকে তাকানোর সুযোগই হয়নি। খয়েরি ফিরানের প্রান্ত থেকে উঁকি দেয়া কয়েকটি আঙুল দেখেছি মাত্র। আঙুল তো নয়, যেন খসরু বাগের সেরা গোলাপের নির্যাস মেশা মাখনের ভাস্কর্য। ক্ষুধার আপন হাতের এক অনুপম কারিগরি। এইটুকু শুধু বুঝেছি যে মহিলাটি খান সাহেবের পুত্রবধূ। ইয়াসিনের মধ্যে একটা ক্রূরতা মেশা অনুসন্ধানী মন আছে, কিন্তু বয়সে অপরিণত বলে একটু বেশি কথা বলে ফেলে। ওর কথার থেকে বিভিন্ন সময় পাওয়া তথ্যগুলো সাজিয়ে যা বোঝা গেছে সেটা অনেকটা এরকম। খান সাহেবের 3 স্ত্রী, সকলেরই ইন্তেকাল হয়েছে। প্রথমা স্ত্রীর সন্তানেরা বহুকাল আগেই অন্যত্র চলে গিয়েছে। দ্বিতীয় স্ত্রীর 5 সন্তানের মধ্যে প্রথম 2 জন সপরিবারে শ্রীনগরে থাকে। তৃতীয়টি মানে এই মহিলাটির স্বামী নিখোঁজ। বাকি 2 জনের কথা ও উল্লেখ করেনি। ইয়াসিন নিজে হল খান সাহেবের তৃতীয় স্ত্রীর কনিষ্ঠ সন্তান। তার 2 বড় ভাই ও এক বোন আছে। বোনটির বিয়ে হয়ে গেছে। সেই ভাই দুটি মানে ইয়াকুব আর ইবাদতের ভেড়ার লোমের কারবার। বিভিন্ন ভেড়া মালিকের থেকে কাঁচামাল সংগ্রহ করে ওরা কার্পেট ফ্যাক্টরিতে সরবরাহ করে। ইয়াকুব আর ইবাদত নাকি এখান থেকে ভেড়ার লোম নিতেও আসে। সারাক্ষণ সাধারণ পর্যবেক্ষণ বলছে এরা একটি পশুপালক পরিবার। তবে কিছু আবাদি জমি থাকায় ওরা পরিযায়ী নয়। কিছু হতদরিদ্র মানুষ কোনো চুক্তির বিনিময়ে ওদের ছাগল ভেড়া চড়ায়। জমিতে ভুট্টা আবাদ হয়, সেখানেও বোধ হয় নিচে থেকে আসা কিছু কামিন কাজ করে। আরও সপ্তাহখানেক কেটে গেছে। ঠান্ডা কিছুটা কমেছে অথবা গা সহা হয়ে গেছে। সকালে দেখলাম ইয়াসিন মাচা থেকে কিছু কাঠ নামিয়েছে। এগুলো কুড়ুল দিয়ে চেলা করা হবে। এগিয়ে গিয়ে কাজে হাত লাগাতে চাইলাম। দৈনিক 200 টাকার বিনিময়ে দুবেলা খানা আর রাতে আস্তাবলের ওপর কাঠের পাঁজায় শোনা, এই করে গতরে চর্বি জমেছে। ইয়াসিন হা হা করে উঠল। এ কাজ নাকি আমার নয়। ও তো জানে না কাঁধ, হাত, পিঠ আর পেটের পেশির শক্তি বাড়ানোর জন্য ক্যারাটে ক্লাসের ওয়ার্ম আপ সেশনে আমাদের কোদাল দিয়ে শক্ত মাটি কোপাতে হতো। এখনও নিয়মিত জিমে ওয়েট ট্রেনিং করি, সাঁতার কাটি। একরকম জোর করেই কুড়ুলটা টেনে নিলাম। আমি সেখানে আসতেই ইয়াসিনের ভাবি রুখসত দরজার কাছে সরে গেছে, কিন্তু আগের মতো অন্তরালবর্তিনী হয়ে যায়নি। এর মধ্যে ওর নামটা অন্যভাবে জেনে ফেলেছিলাম। একদিন দুপুরে খান সাহেব ঘড়ঘড়ে গলায় ওই নামে ডাকছিলেন। আমি তখন বাইরে বসে খাচ্ছিলাম। প্রথম কোপটা একটু পাশের দিকে লেগে কাঠটা ছিটকে যেতেই
রুখসত খিলখিল করে হেসে উঠেছিল। ইয়াসিনের আগুনে দৃষ্টি ওর সর্বাঙ্গে এক বোতল অ্যাসিড ছুঁড়ে দিল। চাবুক খাওয়া কুকুরের মতো ঘরে ঢুকে গেল রুখসত। এই কদিনে এটাও খেয়াল করেছি রুখসতের বিষয়ে ছেলেটি একটু বেশি পজেসিভ। এবার অবশ্য ওদের বিস্মিত হবার পালা। এক এক কোপে কাঠগুলো ফালা ফালা করতে লাগলাম। ওদের ঘরের দরজার দিকে ঈষৎ অহংকারী নজর চলে গিয়েছিল। দেখলাম রুখসত তখনও দরজার কাছে দাঁড়িয়ে। ইয়াসিন তাতেই কেমন যেন তেতে গেল। এগিয়ে এসে 5 মিনিটের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। ওই সময় কে কটা কাঠ চেলা করতে পারে তার ডুয়েলে নামার আহ্বান। ঘরের দরজায় দাঁড়িয়ে টাইম কিপারের কাজ করবে রুখসত। মাচার ওপর থেকে ক্ষিপ্র হাতে অনেকগুলো লগ নামিয়ে নিয়ে ইয়াসিন খেলা শুরু করল। এমন পাওয়ার কখনো দেখিনি। এক এক কোপে লগগুলো 2 ভাগ হয়ে যাচ্ছে। এমন হিংস্রভাবে কুঠার চালাচ্ছে যে নিচে রাখা নেহাইয়ের মতো মোটা গুঁড়িটাই না 2 ভাগ হয়ে যায়। বুঝে গেলাম আমার এবার হারতেই হবে। তবু ডুয়েল স্পিরিট রাখতে গোটা 3 কাঠ চিরেই রণে ভঙ্গ দিলাম। ইয়াসিন ভ্রু নাচিয়ে বললে, আপনারা শহুরে বাবু, এসব আপনাদের দিয়ে হবে না। কিন্তু আমি জানি ভালো অতিথি কখনো গৃহকর্তার সাথে লড়াই করে না। এক পলক রুখসতের দিকে চেয়েছিলাম। কঠোর অনুশাসনের পর্দায় আপাদ মস্তকাবৃতা রুখসত বানুর দেহের ভাষায় কোনো হতাশার ছবি ফুটে উঠেছিল কিনা বুঝতে পারিনি। ইয়াসিন সম্ভবত বিষয়টি ভালোভাবে নেয়নি। ও বুঝে গেছে যে আমি ইচ্ছে করে ওয়াক ওভার দিয়েছি। এমন জয় ওর কাঙ্ক্ষিত ছিল না। প্রতিদ্বন্দ্বীকে নাস্তানাবুদ না করতে পারলে ওর আনন্দ হয় না। কুস্তিগিরদের স্টাইলে বডি পাম্প করতে করতে ইয়াসিন গটগট করে আস্তাবলে ঢুকল। আমি একটু ঘাবড়ে গেছিলাম। ও দ্রুত হাতে খোঁটার বাঁধন খুলে একটা ঘোড়াকে বাইরে নিয়ে এলো। 5.5 ফুট উচ্চতার ইন্ডিয়ান ব্রিড। আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে ঘোড়াটার পেটের নিচে দিয়ে মাথা ঢুকিয়ে 2 হাত প্রসারিত করে ঘোড়াটার সামনের আর পিছনের পা দুটো শক্ত করে জড়িয়ে ধরল। অবলা জীবটা কিছু বুঝে ওঠার আগেই কোমরে ওর পাওয়ার কাজে লাগিয়ে প্রায় 150 কেজি প্রাণীটিকে মাটি থেকে ইঞ্চি 2 তুলে ফেলল। ঘোড়াটা চি করে অসহায় ডাক ছাড়ল, কিন্তু ইয়াসিনের হাতের বজ্রবন্ধন থেকে পা ছাড়াতে পারল না। আমি অবচেতনেই হাততালি দিয়ে ফেললাম। আজকের পর্বটি এখানেই শেষ হলো। 3য় পর্বের অপেক্ষায় অবশ্যই থাকবেন কিন্তু, কারণ রহস্য ক্রমশ ঘনীভূত হতে চলেছে। খুব শীঘ্রই আমি আপনাদের সামনে 3য় পর্বটি নিয়ে চলে আসব। ততক্ষণের জন্যে ধন্যবাদ। নমস্কার।